Assalamu alaikum everyone. This is Isha Jahan Meme with you guys. Thank you so much for joining me and welcome to the class. তো আজকে আমরা পড়ব উইলিয়াম ব্লেকের সংস অফ ইনোসেন্সের হোলি থার্সডে কবিতাটি, যা ইনোসেন্স এবং এক্সপিরিয়েন্স দুটোর নামই সেম, কোনো আলাদা কোনো নাম নেই। ইনোসেন্সেও হোলি থার্সডে, আবার এক্সপিরিয়েন্সের যে কবিতাটি সেটাও হচ্ছে হোলি থার্সডে। হোলি থার্সডে হচ্ছে পবিত্র বৃহস্পতিবার। তো খ্রিস্টানরা বৃহস্পতিবার চার্চে যায় প্রার্থনার জন্য। তো সেই দিনের কথা আর কি। ইনোসেন্স পার্টে একটা কবিতা লিখছে কবি, আর এক্সপিরিয়েন্স পার্টে একটা কবিতা লিখছে। এখন দেখো, এই হোলি থার্সডে ইনোসেন্স পার্টে যে অংশটা আমরা পড়বো, এর মূল ভাব একটু জানলে আমাদের কবিতাটা বুঝতে সুবিধা হবে। তাহলে মূল ভাব হচ্ছে এইটা, যে লন্ডনের যে দরিদ্র শিশুরা ছিল, এক বিশেষ শোভাযাত্রাকে স্বর্গীয় পবিত্রতার সাথে তুলনা করেছেন। ঠিক আছে, একদিকে শিশুদের নিষ্পাপ রূপ এবং অন্যদিকে তাদের করুণ যে অবস্থার প্রতি সমাজের বড়দের দায়িত্বের কথা তিনি মনে করিয়ে দিতে চেয়েছেন। বুঝতে পেরেছো? আর এই যে কবিতা রয়েছে, তার শেষ লাইনে কবি মানে সতর্ক করেছেন যে শিশুদের প্রতি দয়া প্রদর্শন করা মানে ঈশ্বর বা স্বর্গীয় দূতদের সেবা করা। এটা আর কি কবি বোঝাতে চেয়েছেন। মানে বড়দের যে দায়িত্বহীনতার কারণে যে বাচ্চাদের অনেকটা সময় কষ্ট হয়, সেই বিষয়গুলো তিনি ফুটিয়ে তুলছেন। এখন দেখো, আমরা কবিতাটা লাইন বাই লাইন পড়ি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো, এই যে টি ওয়াজ, এই টি বলতে এখানে কিন্তু একটা আই আছে, কিন্তু কবি এখানে মানে কবিতায় লেখা নাই আইটা। এটা হচ্ছে ইট ওয়াজ। ইট ওয়াজ অন এ হোলি থার্সডে, দেয়ার ইনোসেন্ট ফেসেস ক্লিন। এটি ছিল একটি পবিত্র বৃহস্পতিবারের সকাল, এবং যে শিশুরা ছিল তাদের মুখগুলো ছিল কিরকম নিষ্পাপ ও পরিচ্ছন্ন। দ্য চিলড্রেন ওয়াকিং টু অ্যান্ড টু ইন রেড অ্যান্ড ব্লু অ্যান্ড গ্রিন। বাচ্চারা হাঁটতে ছিল দুইজন দুইজন করে সারিবদ্ধভাবে, ইন রেড অ্যান্ড ব্লু অ্যান্ড গ্রিন। তাদের পোশাক কি ছিল? লাল রং ছিল, নীল রঙের ছিল এবং সবুজ রঙও ছিল। গ্রে হেডেড বিডলস ওয়াকড বিফোর। আচ্ছা, এই যে প্রথম দুই লাইনের দৃশ্যটা একটু কল্পনা করো, যে ইংল্যান্ডের কোনো একটা জায়গায়, আহ ইংল্যান্ডই তো, টেমস নদী ইংল্যান্ডে না? তো খুব সম্ভবত উইলিয়াম ব্লেক তো ইংল্যান্ডেরই, হ্যাঁ। তো ইংল্যান্ডের কোন একটা জায়গায় চার্চের সামনে বাচ্চারা একটা পবিত্র বৃহস্পতিবারের দিন চার্চের দিকে মূলত যাচ্ছিল, আর ওই বাচ্চারা পোশাক পরা ছিল লাল, নীল এবং সবুজ রঙের পোশাক, মানে পোশাকে ওই কালারগুলো ছিল। আর তারা একত্রে দুইটা সারি করে সারিবদ্ধভাবে হাঁটছিল। আর তাদের যে গাইড করে নিয়ে যাচ্ছিল সে হচ্ছে গ্রে হেডেড বিডলস ওয়াকড বিফোর উইথ ওয়ান্স অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। মানে পাকা চুলওয়ালা একজন ধর্মীয় প্রতিষ্ঠানের রক্ষী, মানে রক্ষীরা, বিডলস বলছে না, তার হলো রক্ষীরা, তাদের আগে আগে হাঁটছিল। তাদের হাতে ছিল বরফের মতো সাদা, এই যে অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, বরফের মতো সাদা একটা লাঠি ছিল। ওয়ান্স, ওয়ান্স অর্থ লাঠি। তো ওই বাচ্চাদের সামনে কারা ছিল? গ্রে হেডেড বিডলস, রক্ষীরা। ধর্মীয় যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে রক্ষীরা, তাদের চুল কি ছিল? পাকা। Till into the high dome of Paul's they like Thames water's flow. Till into the high dome of Paul's they like Thames water's flow. তারা সেন্ট পলস ক্যাথেড্রালের বিশাল গম্বুজের নিচে প্রবেশ করলো। অনেকটা টেমস নদীর জলের স্রোতের মতো যেন তারা বয়ে যাচ্ছিল। এটা কি বুঝতে পারছো? এই যে লাইক টেমস ওয়াটার্স ফ্লো, এটা কিন্তু সিমিলি একটা, এই যে লাইক উল্লেখ আছে, তো এটা একটা সিমিলি তুলনা করেছে। যে বাচ্চারা যখন আহ পলস ক্যাথেড্রালের যে বিশাল গম্বুজ রয়েছে সেই গম্বুজের নিচ থেকে যখন প্রবেশ করছিল চার্চে, তখন তাদেরকে দেখতে মনে হয়েছিল যেন টেমস নদীর জলের স্রোত চলে যাচ্ছে, বয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছিল। এটা বলছে কবি। তো এই চার লাইনে কি আমরা একটা দৃশ্য পেলাম, যে দৃশ্যে কিছু বাচ্চারা ছিল, বৃহস্পতিবার তারা চার্চে ঢুকছিল, এমন একটা সিচুয়েশন। এবং তাদেরকে দিক নির্দেশনা দিয়ে নিয়ে যাচ্ছিল কারা? গ্রে হেডেড বিডলস। তারা তাদের সামনে সামনে হাঁটছিল এবং তাদের হাতে ছিল একটা সাদা রঙের লাঠি ছিল, এবং লাঠিগুলো একদম বরফের মতো সাদা। এগুলো উল্লেখ করেছেন।
কবি। আর তাদের হাঁটা চলাটা কিরকম ছিল, টেমস নদীর যে স্রোত ঠিক সেরকম তাদেরকে দেখতে মনে হয়েছিল। এরপর দ্বিতীয় স্তবক দেখো, ও হোয়াট এ মাল্টিটিউড দে সিমড, দিস ফ্লাওয়ার্স অফ লন্ডন টাউন। এই লাইনটা আসলে খুবই আনন্দদায়ক, কারণ বাচ্চাদেরকে এখানে বলছে ফ্লাওয়ার্স হিসেবে, যে এই লন্ডন শহরের ফুলগুলো খুবই নিষ্পাপ, ওরা আর কি এই বিষয়টা বুঝেছে। এবং ওরা কি ফুল কিরকম থাকে, খুব হাস্যোজ্জ্বল দেখতে মনে হয়, তো বাচ্চাদেরকে ঠিক সেভাবে সে প্রেজেন্ট করেছে কবি। দেখো, কি বিপুল সংখ্যক শিশু, ও হোয়াট এ মাল্টিটিউড, কি বিপুল সংখ্যক শিশু, দে সিমড দিস ফ্লাওয়ার্স অফ লন্ডন টাউন, এদের দেখে মনে হচ্ছিল কি, যেন লন্ডন শহরের জীবন্ত সব ফুল, ঠিক আছে। Seated in companies, they sit with radiance all their own. Seated in companies, they sit with radiance all their own. তারা দলে দলে বসেছিল, দেখো সিটেড ইন কোম্পানিজ, তারা দলে দলে বসেছিল এবং তাদের নিজস্ব এক অদ্ভুত দ্যুতি ছিল বা উজ্জ্বলতা ছিল। দে সেট উইথ রেডিয়েন্স, রেডিয়েন্স অর্থ হচ্ছে উজ্জ্বলতা, মানে তারা যেখানে বসেছিল সেখান থেকে যেন জল জল করছিল এরকম মনে হচ্ছিল। তারপর দ্য হাম অফ মাল্টিটিউডস ওয়াজ দেয়ার, বাট মাল্টিটিউডস অফ ল্যাম্বস, সেখানে অনেক মানুষের যে ভিড়ের গুঞ্জন ছিল, কিন্তু শিশুরা ছিল যেন এক পাল নিরীহ ভেড়ার বাচ্চার মতো। তো চার্চে কি হয়, একত্রে গান গাওয়া হয়, ওই তোমরা হয়তো শুনে থাকবে। তো সেই গানের কথা বলছে যে ওইখানে অনেক গুনগুন করে সবাই গান গাচ্ছিল। তো তার ভিতরে এই বাচ্চাগুলো কি ছিল, যেন নিরীহ ভেড়ার বাচ্চা এরকম। থাউজেন্ডস অফ লিটল বয়েজ অ্যান্ড গার্লস রেজিং দেয়ার ইনোসেন্ট হ্যান্ডস, হাজার হাজার ছোট ছেলেমেয়েরা তাদের নিষ্পাপ হাত উপরে তুলে প্রার্থনা করছিল। চার্চে কি হবে, প্রার্থনা, এটাই স্বাভাবিক। নাও লাইক এ মাইটি wind, they raised to heaven the voice of song. Now, like a mighty wind, এখন তারা প্রবল বাতাসের বেগের মতো, they raise to heaven the voice of song, মতো তাদের যে গানের সুর স্বর্গের দিকে তুলে ধরেছে। এটার অর্থ হচ্ছে তারা প্রবল বাতাসের বেগের মতো তাদের গানের সুর স্বর্গের দিকে তুলে ধরেছে। Or like harmonious thunderings, the seats of heaven among, অথবা মনে হচ্ছে, এই যে এই লাইনটার কথা আমি বলছি, অথবা মনে হচ্ছে স্বর্গের আসনগুলো যেন তাদের সুরের মূর্ছনার কেঁপে উঠছে। থান্ডারিংস দেখো, অর লাইক হারমোনিয়াস থান্ডারিংস দ্য সিটস অফ হেভেন অ্যামং। তারপরে বেনিথ দেম সিট দ্য এইজড মেন, ওয়াইজ গার্ডিয়ানস অফ দ্য পোর, তাদের নিচে বসে আছেন বয়স্ক একজন ব্যক্তিরা, মানে বয়স্ক ব্যক্তিরা, দ্য এইজড মেন, বয়স্ক ব্যক্তিরা, যারা গরিবদের জ্ঞানী অভিভাবক হিসেবে পরিচিত। ওয়াইজ গার্ডিয়ানস অব দ্য পুয়ার, মানে গরিবদের গার্ডিয়ান হিসেবে তারা পরিচিত। দেন চেরিশ পিটি লেস্ট ইউ ড্রাইভ অ্যান এঞ্জেল ফ্রম ইউর ডোর, তাই তোমরা দয়া ও করুণাকে লালন করো, যাতে তোমাদের অবহেলায় কোনো স্বর্গীয় দূত, মানে শিশুর কথা বলা হচ্ছে, তোমাদের দরজার কাছ থেকে ফিরে না যায়। এই যে কবিতাটা আমি আগে বলছি যে তিনি শেষ লাইনে বোঝাতে চাইছেন এইটা, যে শিশুদের প্রতি দয়া প্রদর্শন করো, তাহলেই তোমরা মানে ঈশ্বরের কাছে যেতে পারবে, মানে তার সেবা করতে পারবে, সৃষ্টিকর্তার সেবা করতে পারবে তাদের মাধ্যমে, এটা আর কি বুঝাইছে। সব ধর্মেই আছে যে ছোটদেরকে স্নেহ করো, বড়দেরকে সম্মান করো। তো এখানে কবি বোঝাতে চেয়েছেন যদি বাচ্চাদেরকে তারা স্নেহ করে, মমতা দেয় বা ভালোবাসা দেয় বা তাদের প্রতি দয়া প্রদর্শন করে, তাহলে তারা কি আসলে সৃষ্টিকর্তারই ইবাদত করছে, এরকমই কবি বোঝাতে চেয়েছেন। মানে এক কথায় শিশুদের যে শান্ত, শিষ্ট এবং অবুঝ যে চেতনা, ওটা আহ ওটা ওই সিচুয়েশনটা, মানে ওই অবস্থাটা দেখিয়েছেন। এবং শেষে কবি সকলকে বলেছেন যে তোমরা বাচ্চাদেরকে যত্ন করো, দয়া করো, তাদের তাদের ভালোবাসো, কারণ তাদের সেবার মাধ্যমে তোমরা সৃষ্টিকর্তার সেবা করতে পারবে বা ইবাদত করতে পারবে। তোমরা কি এই কবিতাটা বুঝতে পেরেছো, আমাকে একটু বলো। আর অথবা কোনো কোশ্চেন আছে কিনা, আমি আবারও দেখাচ্ছি, এই 4 লাইনে কোনো কোশ্চেন আছে কিনা। এই 4 লাইন তো একদম ক্লিয়ার ভাবে বোঝানো হয়েছে। তারপর দেখো, যদি কোনো ক্লিয়ার না হয় বলো। আবার এই 4 লাইনে কোনো সমস্যা আছে কিনা দেখো। আর এই 4 লাইন।
মোট হচ্ছে এখানে 3টা স্তবক। হ্যালো, তোমরা কথা বলছো না আপু, তো? এটার টোটাল সামারি বলে দেন তাহলে হবে। আচ্ছা, এটার টোটাল সামারি হচ্ছে, কবি এখানে লন্ডনের যে দরিদ্র শিশুরা রয়েছে তারা এক বিশেষ শোভাযাত্রাকে স্বর্গীয় পবিত্রতার সাথে তুলনা করেছেন। এক কথায় বলতে পারো ওই বাচ্চারা খুব গরিব বাচ্চা, বুঝছো? প্রথম যে বাচ্চাগুলোকে দেখানো হয়েছে না, তো আমি ধারণা করি যে কবি হয়তো ওই বাচ্চাদের দেখাইছে যারা গরিব, এবং অনেকে আছে না যারা অনাথ। বাংলাদেশেও হয়তো আছে যে এতিমখানায় আহ, অনেকের বাবা মা থাকেই না, একদমই নাই, তারাও এতিমখানায় পড়ে। আবার অনেক বাচ্চারা আছে যাদের বাবা মা থাকে কিন্তু গরিব, তারাও ওইখানে যেয়ে পড়াশোনা করে আহ মানে ফ্যাসিলিটিস পাওয়ার জন্য। কিন্তু তারা আবার বাসায় যায় রাত্রিবেলা, কিন্তু যাদের বাবা নাই মা নাই তারা তো একবার ওখানেই থাকে। এরকম আমি দেখছি বাংলাদেশে। কিন্তু তার এখানে আর কি কবি দেখাইছেন যে ওই গরিব বাচ্চারা মানে ওই শিশুরা, তারা কি একত্রে যে শোভাযাত্রার মাধ্যমে গিয়েছিল, ওটা আসলে একটা স্বর্গীয় যে পবিত্রতা তার সাথে তুলনা করেছেন। বুঝতে পেরেছো? মানে তারা এতটাই পবিত্র যেন স্বর্গের যে পবিত্রতা সেটা একরকম। আর একদিকে শিশুদের যে নিষ্পাপ রূপ এবং অন্যদিকে তাদের এই করুণ অবস্থার প্রতি সমাজের যে বড়দের যে দায়িত্বের কথা সেটা আসলে মনে করাই দিতে চাইছেন। বুঝছো? যে তোমরা যদি শিশুদেরকে সেবা করো, যত্ন করো, এই যে বাচ্চারা ওরা কত অসহায়, মানে গরিব যারা তারা অসহায় না? তো তাদের যদি তোমরা যত্ন করো, সেবা করো বা দয়া করো, যেভাবেই হোক যেন তাদের সাহায্যে তুমি যদি অবদান রাখো, তাহলে কি সৃষ্টিকর্তার ইবাদত করা হবে। বুঝছো? মানে ওই বাচ্চাদের অসহায়ত্ব দেখানো হয়েছে। আবার তারা কিভাবে যাচ্ছে, তাদের যে একত্রে আহ কোলাহল মানে সারিবদ্ধভাবে যাওয়া চার্চের দিকে, সেই যে আহ, চিত্রটা, সেটা দেখতে একদম স্বর্গীয় অবস্থার মতো, মানে স্বর্গীয় লাগে দেখতে। আমি কি বুঝাইতে পারছি বলো তো একটু, বা তোমরা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, বোঝা জি গেছে জি। আচ্ছা, ঠিক আছে। রত্না তো কিছুই বলে না, নাকি এইমাত্র বলছো? না, আমি বলছি তো, আমিই বললাম। ও, ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট কবিতা যাই। এটা ছিল ইনোসেন্সের কবিতা। দেখো, ইনোসেন্সে আমরা কি পেলাম, কিছু বাচ্চারা তারা চার্চে যাচ্ছে, হ্যাঁ। তো তাদের ইনোসেন্ট ভাবে যে তারা প্রার্থনা করেছে, তাদের যে অবুঝ একটা অবস্থা সেই বিষয়টা সম্পর্কে জেনেছি, এবং কবি এখানে বড়দেরকেও একটা সতর্কতা দিয়েছেন বা একটা বাণী দিয়েছেন যে তোমরা বাচ্চাদেরকে সেবা করো, তাহলে তোমরা সৃষ্টিকর্তার সেবা করতে পারবে। মানে একই কথা হবে। এটা আর কি বুঝেছেন? তাহলে এক্সপিরিয়েন্সের যে হোলি থার্সডে সেটা সম্পর্কে যদি বলি, দেখো, হোলি থার্সডে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সের এই কবিতায় কবি সমাজ ব্যবস্থার যে একটা ভণ্ডামি রয়েছে ওইটার উপরে তিনি একদম মানে চড়া জবাব দিয়েছেন বা আক্রমণ করেছেন বলতে পারো। যেমন, আর এই যে ইনোসেন্সের কবিতায় তিনি শিশুদের নিষ্পাপতা দেখেছিলেন। কিন্তু এই যে হোলি থার্সডে এক্সপিরিয়েন্সের কবিতাটা, এখানে তিনি দেখছেন সেই একই শিশুদের দুঃখ কষ্ট মানে দেখিয়েছেন। আবার ব্লেক প্রশ্ন তুলেছেন যে দেশে এত ধনী, সেখানে শিশুরা কেন অনাহারে থাকবে। তিনি বলতে চেয়েছেন প্রকৃতিতে যেখানে সবার জন্য খাবার ও আনন্দ থাকার কথা, সেখানে মানুষের নিষ্ঠুরতার কারণে শিশুদের জীবনে নেমে এসেছে চিরস্থায়ী দুঃখ এবং শীতকাল। বুঝছো? এরপর দেখো, আমরা কবিতাটা লাইন 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 বাই লাইন পড়ি। প্রথম কবিতায় আমি আবারও বলছি, হরিথাস ইনোসেন্সে তিনি বাচ্চাদের একটা অবস্থা দেখিয়েছেন, নিষ্পাপ যে একটা অবস্থা সেই বিষয়টা। আর এক্সপিরিয়েন্সের কবিতায় তিনি অভিজ্ঞতা সম্পন্নভাবে জিজ্ঞাসা করছেন যে কেন বাচ্চারা ক্ষুধার্ত থাকবে, তারা কেন না খেয়ে থাকবে, তারা কেন খারাপ অবস্থায় থাকবে। এই পৃথিবীতে এত ধনী আছে, এত সম্পদ রয়েছে, যেখানে প্রকৃতিতে সবার জন্য খাবার রয়েছে, আনন্দ থাকার কথা, সেখানে শিশুরা কেন ভুগবে। এটা আর কি তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন সমাজের কাছে। এখানে দেখো, ইজ দিস এ হোলি থিং টু সি, একটি সমৃদ্ধ এবং মানে দেখো, ইন এ রিচ অ্যান্ড ফ্রুটফুল ল্যান্ড, ইজ দিস এ হোলি থিং টু সি, এটা কি একটা পবিত্র জিনিস দেখার জন্য? ইন এ রিচ অ্যান্ড ফ্রুটফুল ল্যান্ড, একটি সমৃদ্ধ এবং ফলবতী দেশে। বুঝছো? মানে এই যে দৃশ্যটা, এটা কি পবিত্র আছে? যে পবিত্রের মতো কিছু হইতে পারে, যে এত সুন্দর একটা দেশ, সমৃদ্ধপূর্ণ এবং ফলবতী, মানে ফ্রুটফুল বলতে বোঝানো হচ্ছে যে সব দিক থেকেই আর কি পরিপূর্ণ। বেবস রিডিউসড টু
মিজারি। শিশুরা, এই বেবস বলতে বাচ্চাদের কথা বোঝানো হয়েছে। বেবস রিডিউস টু মিজারি, ফেড উইথ কোল্ড অ্যান্ড ইউসারাস হ্যান্ড। দেখো, শিশুরা দুর দুর্দশাগ্রস্ত, তাদের খাবার জোটে সমাজের কঠোর এবং স্বার্থপর মানুষের দ্বারাও। ইউসারাস হ্যান্ড, ফেড উইথ কোল্ড অ্যান্ড ইউসারাস হ্যান্ড। তাদের কি মানে সমাজের যে কঠোর ব্যক্তিরা রয়েছে এবং স্বার্থপর ব্যক্তিরা রয়েছে, তাদের মাধ্যমে তাদের খাবার জোটে। খুবই বিশ্রী ভাবে। আচ্ছা, আমরা সামনে পড়ি, তাহলে পুরো অর্থটা বুঝতে পারবো। এখানে দেখো, ইজ দ্য ট্রেম্বলিং ক্রাই এ সং, ক্যান ইট বি এ সং অফ জয়? শিশুদের যে এই কম্পিত কান্না, এটা কি কোনো গান বলা যায়? তা কি আনন্দের গান হতে পারে? ক্যান ইট বি এ সং অফ জয়? এটা কি আনন্দের গান হতে পারে? অ্যান্ড সো মেনি চিলড্রেন পুয়ার, ইট ইজ এ ল্যান্ড অফ পোভার্টি। এত শিশু যেখানে দরিদ্র, সেক্ষেত্রে তো এটি আসলে একটা গরিবের দেশ, মানে দারিদ্র্যের দেশ। বুঝছো? বললাম না, এই কবিতায় কি তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে শিশুদের কম্পিত কান্নাকে কি কোনো গান বলা যায়? প্রথম এই স্ট্যান্জার প্রথম লাইনটায় কোশ্চেন করেছে, ক্যান ইট বি এ সং অফ জয়? এটা কি কোনো আনন্দের গান? অ্যান্ড সো মেনি চিলড্রেন পুয়ার, এখানে অনেক বাচ্চারা আছে যারা গরিব। ইট ইজ এ ল্যান্ড অফ পোভার্টি, এটা হচ্ছে একটা দারিদ্র্যের দেশ। মানে তিনি ধিক্কার মানে ধিক্কার জানাইছে যে ওরা আনন্দহীন ভাবে আছে, ওরা কাজ করে খাচ্ছে। বাচ্চাদের কথা, যারা অসহায় বাচ্চা, তারা কাজ করে খাচ্ছে। তো সেক্ষেত্রে কি বাচ্চাদের যে কান্না, সেই বিষয়টা আর কি তিনি তুলে ধরেছেন। এবার দেখো, অ্যান্ড দেয়ার সান ডাজ নেভার শাইন, এবং অ্যান্ড দেয়ার সান ডাজ নেভার শাইন, তাদের সূর্য কখনোই শাইন করে না, মানে উজ্জ্বল হয়ে ওঠে না। অ্যান্ড দেয়ার ফিল্ডস আর ব্লিক অ্যান্ড বেয়ার, এবং তাদের জীবন ক্ষেত্র, মানে ফিল্ডস বলতে বোঝানো হয়েছে জীবন ক্ষেত্র, খুবই ব্লিক অ্যান্ড বিয়ার। বেয়ার, ব্লিক অর্থ ধূসর, আর বেয়ার মানে শূন্য বা রিক্ত, মানে যেখানে কোনো কিছু নাই তাদের জীবন ক্ষেত্রে। অ্যান্ড দেয়ার ওয়েজ আর ফিল্ড উইথ থর্নস, এবং তাদের যে পথ, চলার পথ, সেটা কি ফিল্ড উইথ থর্নস, কাঁটাযুক্ত, কাঁটায় পূর্ণ। ইট ইজ এটার্নাল উইন্টার দেয়ার, সেখানে কি একদম এটার্নাল বলতে বোঝায় চিরস্থায়ী, চিরস্থায়ী শীতকাল সেখানে। মানে বাচ্চাদের যে জীবনটা, যারা অসহায় গরিব দরিদ্র, তাদের জীবনটা হচ্ছে কি চিরস্থায়ী শীতকাল, সেখানে কোনো বসন্তের ছোঁয়া নাই। বা ইংল্যান্ডে হচ্ছে গ্রীষ্মের প্রতি আগ্রহ বেশি, কারণ সারা বছর থাকে শীত, এরপর যখন গ্রীষ্মকালে আসে তখন তাদের মানে বসন্তের মতো আনন্দ হয়। বুঝতে পারছো? তো সেজন্য তাদের সামার ডেজটাই হচ্ছে বসন্তের মতো। যেমন আমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তো আমাদের দেশে তো গ্রীষ্মকাল মানে হচ্ছে অনেক গরমের দিন, কিন্তু ওদিকের গ্রীষ্মকাল মানে হচ্ছে একটা মানে সুন্দর সময়। কারণ সূর্য থাকবে, আলো থাকবে, বাইরে সবাই খেলতে যাইতে পারবে, বাইরে পিকনিক করতে পারবে। এছাড়া তো তাদের তুষারপাতের জন্য ঘরে আটকা থাকতে হয়। তো সেই জন্য তারা সামারকে, আমরা যেমন বসন্তকে বেশি আগ্রহ সহকারে দেখি, আর তারা গ্রীষ্মকালটাকে ওইভাবে দেখে। বুঝতে পেরেছো? তো এখানে বলছে যে ওই বাচ্চাদের জীবনে হচ্ছে কি একদম চিরস্থায়ী শীতকাল, সেখানে আসলে কোনো ভালো দিন নাই, এটা বোঝাতে চেয়েছেন তিনি। এরপর দেখো, ফর হোয়ার এভার দ্য সান ডাজ শাইন অ্যান্ড হোয়ার এভার দ্য রেইন ডাজ ফল, যেখানে সূর্য কিরণ দেয় এবং যেখানে বৃষ্টি ঝরে, বেব ক্যান নেভার হাঙ্গার দেয়ার, বাচ্চারা সেখানে কখনোই ক্ষুধার্ত থাকতে পারে না। নর পোভার্টি দ্য মাইন্ড অ্যাপল, আর দারিদ্র্য তাদের মনকে আতঙ্কিত করে না। তার এক কথায় বলা হচ্ছে, মানে তিনি সমাজকে একটা কোশ্চেন করছে, এটা কিন্তু সম্পূর্ণ সমাজের উপরে সে তুলে ধরছে, যে বাচ্চারা যেখানে এত গরিব কেন, মানে এত অসহায় কেন তারা, যেখানে আমাদের দেশটা হচ্ছে একটা সমৃদ্ধশালী দেশ, মানে ইংল্যান্ড একটা সমৃদ্ধশালী দেশ। তাহলে এটা কত সালের লেখা? ও এক্সপিরিয়েন্সের কবিতাগুলো লিখেছিলেন কবি 1794 সালে, ঠিক আছে? তো 1794 কি, এটা হচ্ছে রোমান্টিক এই শুরু হয় 98-তে, 1798 সালে। তো রোমান্টিক, উইলিয়াম ব্লেক কিন্তু রোমান্টিক পিরিয়ডেরই কবি। হুম। কিন্তু তার যে এইটা পাবলিশ হয়েছিল 1794 সালে। তো ওই যে সময়টা ছিল কি, আহ মানে অস্থিতিকর একটা সময় তার। আমরা, আচ্ছা আমি একটা কথা বলতে চাই এখানে,
কবিরা কিন্তু তাদের সময়কার যে সিচুয়েশন ওইগুলো দেখার পরেই তারা কবিতা লেখে। তো উইলিয়াম ব্লেক যে সময়টা পেয়েছিলেন সেই সময়টা খুবই দুরবস্থা ছিল গরিবদের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চাদেরকে বিভিন্ন কাজে লাগানো হতো যেগুলো তাদের করার কথা না। আহ, তাদের খেলাধুলা করার কথা, পড়াশোনা করার কথা, সেখানে তাদের বাবা মায়েরাও তাদের প্রতি অত যত্নশীল হয়ে ওঠে নাই। আবার এদিকে সমাজ যে রয়েছে, সমাজের যে মানুষজন রয়েছে, ধনীরা রয়েছে, তারাও কিন্তু সেই বাচ্চাদের দিকে নজর দিচ্ছে না, খেয়াল করছে না। তো সেই জন্য তিনি প্রথমে কি বলছে যে এটা কি কোনো পবিত্র জিনিস দেখার জন্য এইরকম একটা সমৃদ্ধশালী এবং পরিপূর্ণ একটা জায়গায় এরকম বাচ্চারা এত কষ্টে থাকে, এবং তারা খাবার খায় কাদের মাধ্যমে? ওই যে কৃপণ যে ব্যক্তিরা রয়েছে বা নির্দয় যে ব্যক্তিরা রয়েছে তাদের মাধ্যমে তাদের কাছে খাবার ঠিকই আসে, কিন্তু সেটা আসলে ভালো কিছু নয়। মানে তারা ঠিকভাবে যত্ন পাচ্ছে না, এটা তার কথা। এরপর দেখো, সে বলছে তারা যে এই কান্না করে, তারা যে এই কষ্ট পায়, এই কষ্টগুলো কি আসলে কোনো আনন্দের গান? এই এত বাচ্চারা, এত গরিব বাচ্চারা, তাহলে তো যেহেতু মানে এখানে এত বাচ্চারা রয়েছে গরিব, তাহলে কি এটা হচ্ছে ইট ইজ এ ল্যান্ড অফ পোভার্টি? এটা আসলে এটা দারিদ্র্যের দেশ। এবং এই 4 লাইন কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। দেখো, এই 4 লাইনের ক্ষেত্রে যে ইট ইজ এটার্নাল উইন্টার দেয়ার, এটা কিন্তু খুবই একটা ভয়াবহ সিনারি তিনি তুলে ধরেছেন এই কথার মাধ্যমে। কারণ তিনি বলেছেন যে তাদের ওইখানে ওই বাচ্চারা যারা রয়েছে, গরিব যারা রয়েছে, তাদের কাছে সূর্য কখনোই আলো দেয় না। এবং তাদের যে জীবনযাত্রা, সেখানে কি ধূসর, মানে অন্ধকারাচ্ছন্ন তাদের জীবন এবং শূন্য। অ্যান্ড দেয়ার ওয়েজ আর ফিল্ড উইথ থর্নস, এবং তাদের জীবনটা হচ্ছে কি, মানে চলার পথটা হচ্ছে কাঁটাযুক্ত। তারা যে স্বাভাবিকভাবে বেঁচে থাকবে বা নিজেদের চাহিদা পূরণ করবে সেটা তারা পারছে না। তারা ছোট, অথচ আমরা তাদের দিক খেয়াল করছি না, তাদের জীবনটা কতটা দুর্বিষহ হয়ে পড়েছে। ইট ইজ এটার্নাল উইন্টার দেয়ার, এটা হচ্ছে সব সময় বা চিরস্থায়ী শীতকাল সেখানে। মানে ওই বাচ্চাদের কথা বলা হচ্ছে তাদের জীবনে। এরপর দেখো, ফর হোয়ার এভার দ্য সান ডাজ শাইন অ্যান্ড হোয়ার এভার দ্য রেইন ডাজ ফল। এখানে কবি বোঝাতে চেয়েছেন যে পৃথিবীর সব জায়গায় সূর্য আলো দেয়, সব জায়গায় বৃষ্টি পড়ে। কারণ কি, যেখানেই সূর্য আলো দিবে, যেখানেই বৃষ্টি পড়বে, সেখানে তো বাচ্চাদের না খেয়ে থাকার কথা না। নট পোভার্টি দ্য মাইন্ড অ্যাপল, এমনকি দারিদ্রতা যে কি সেটা মনেও আসার কথা না। সেখানে ইংল্যান্ডের মতো, আমাদের মতো একটা সমৃদ্ধশালী দেশে কেন বাচ্চারা দুর্বিষহ অবস্থায় বসবাস করছে? কেন তারা কষ্ট পাচ্ছে? এটা তার সমাজের কাছে প্রশ্ন। বুঝছো? তাহলে তিনি যে সমাজের মাধ্যমে প্রথমে কি বাচ্চাদের হোলি থার্সডে, বাচ্চাদের নিষ্পাপ যে অবস্থাটা সেটা দেখিয়েছেন। তারপর এক্সপিরিয়েন্স এসে তিনি দেখিয়েছেন যে বাচ্চারা কতটা কষ্ট পায়। সেই যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা সে তুলে ধরেছেন এবং সমাজের কাছে প্রশ্ন তুলেছেন যে এটা কি আসলে আনন্দের কিছু? এটা তো আনন্দের কিছু নয়। বুঝতে পেরেছো? আর এই কবিতার বিষয়ে আমি যদি বলি যে সমাজ ব্যবস্থার যে ভণ্ডামি, সেই বিষয়টাকেই তিনি আক্রমণ করেছেন। যেমন আগের কবিতায় তিনি শিশুদের নিষ্পাপতা দেখেছিলেন, কিন্তু এখানে তিনি দেখছেন সেই একই শিশুদের দুঃখ কষ্ট। বুঝছো? ওই যে শিশুরা তুমি হোলি থার্সডে ইনোসেন্স পার্টে দেখছো, ওদের দুঃখ কষ্টই আবার সে দেখছে। ওই ওই বাচ্চারা কি ছিল? গরিব ছিল, কেউ অনাথ ছিল। এরকম বাচ্চারা ছিল না যারা চার্চে গিয়ে প্রার্থনা করতে গিয়েছেন? এরপর দেখো, এরপরে ব্লেক কি প্রশ্ন তুলেছেন যে দেশ, মানে এই যে ইংল্যান্ড, ইংল্যান্ড এত ধনী, সেখানে শিশুরা কেন অনাহারে থাকবে? তিনি বলতে চেয়েছেন প্রকৃতিতে যেখানে সবার জন্য খাবার ও আনন্দ থাকার কথা, সেখানে মানুষের নিষ্ঠুরতার কারণে শিশুদের জীবনে নেমে এসেছে চিরস্থায়ী দুঃখ এবং শীতকাল। বুঝতে পেরেছো? বোঝা গেছে? একটু বলো, কথা বলো, এখন বলো। হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, অনন্যা বলো। জি। হ্যাঁ আপু বুঝছি। আচ্ছা, তোমাদের কি কোনো কোশ্চেন আছে? দেখো তো, আমি আবার এই সেই ইনোসেন্স পার্টে যাচ্ছি। এই লাইনটা বুঝছো নাকি বুঝো নাই? না বুঝলে আবার বলো, আমি বুঝিয়ে দিব। আর এই লাইনটা, এই এই কবিতার মধ্যে এই 2টা লাইন একটু আপু হার্ড। সেকেন্ড স্লাইডটা দেখি, আস্তে আস্তে আচ্ছা, বুঝছি সেকেন্ড স্লাইডটা। দেখো, এই এই সিনটা হচ্ছে, মানে এগুলো কিন্তু ভিজুয়ালাইজের ব্যাপার, বুঝছো? প্রথম স্ট্যান্ডার্ডে তুমি ভিজুয়ালাইজ করবে যে বাচ্চারা রাস্তা দিয়ে যাচ্ছে, তারপর ওই
বলস এর যে ডোম রয়েছে ওর নিচ দিয়ে তারা স্রোতের মতো যাচ্ছে, মানে এগুলো ভিজুয়ালাইজ করবা যে কিছু বাচ্চারা চার্চে যাচ্ছে প্রার্থনার জন্য, থার্ড সেখানে থার্ড গিয়ে স্লাইডটা দেখি। থার্ড, এই যে হুম। দেখো, রত্না দেখতেছো? হ্যাঁ, দেখতেছি। আচ্ছা দেখো যে কোনো সমস্যা আছে কিনা। আমার কোনো প্রবলেম নাই, আমার মানে ঠিক আছে, আপু এই যে সমস্যা নেই। তো লাস্ট দুই লাইনটা একটু বলেন তো, যে আমি তো যে খেয়াল করতে পারিনি বাবুর জন্য, যে ও beneath আচ্ছা, them seated the aged new দেখো, wise guardians of the poor, then pages pity, সেটা দুই লাইনটা একটু explain হুম, করুন। বলতেছি। দেখো বেনিত অর্থ হচ্ছে কি নিচে, হুম, দেম বেনিথ দেম তাদের নিচে বসা ছিল কি সিট দ্য এজড মেন ওয়াইজ গার্ডিয়ানস অব দ্য পুয়ার, মানে ওই যে বয়স্করা থাকে না চার্চে, যারা আর কি তত্ত্বাবধান করে বা জ্ঞান দেয়, তো তারা হচ্ছে কি জ্ঞানী অভিভাবক কাদের, গরিবদের। তাদের কাছে যখন গরিবরা যায় তখন তাদেরকেও তারা জ্ঞান দেয় না, চার্চের যে বৃদ্ধ লোকেরা থাকে তাদের কথা বলা হচ্ছে। দেন চেরিশ পিটি লেস্ট ইউ ড্রাইভ অ্যান এঞ্জেল ফ্রম ইউর ডোর, তাই তোমরা দয়া দয়া ও করুণাকে লালন করো যাতে তোমাদের অবহেলায় কোনো স্বর্গীয় দূত তোমাদের দরজার কাছ থেকে ফিরে না যায়। এটা না আমিও একটু কনফিউজ যে তিনি এখান থেকে এই লাইনটা থেকে ডাইরেক্ট এই লাইনে কিভাবে আসছে, এটা নিয়ে আমিও একটু মানে লাইন দুইটার মধ্যে কিন্তু একটু মিল নাই, দেখছো? আগের লাইনগুলো যেমন একটা জি। পর্যায়ক্রমিক ছিল, এই দুইটা লাইনে কিন্তু একটু পর্যায়ক্রম নাই। এখানে প্রথম বলছে কি হুম। যে বাচ্চাদের নিচে কারা বসা ছিল, বৃদ্ধ লোকেরা তারা বসা ছিল, তারা কি গরিবদেরকে জ্ঞান দেয়, তারা হচ্ছে কি গরিবদের গার্ডিয়ান অভিভাবক হিসাবে তারা কাজ করে। দেন চেরিশ পিটি লেস্ট ইউ ড্রাইভ অ্যান অ্যাঞ্জেল ফ্রম ইউর ডোর, এখানে বলছে যে তোমরা দয়া করো, মানে মানুষের প্রতি বা বাচ্চাদের প্রতি দয়া করো, যাতে না তোমরা তোমাদের যে দরজা থেকে অ্যাঞ্জেলদেরকে তাড়িয়ে দাও, মানে ড্রাইভ অ্যান অ্যাঞ্জেল ফ্রম ইউর ডোর। এক কথায় বলছে বাচ্চাদেরকে উপরে দয়া করো, আর যাতে, কারণ বাচ্চারাই হচ্ছে এঞ্জেল, বুঝছো? বাচ্চারাই এঞ্জেল এবং তাদের সেবা করলে তোমরা সৃষ্টিকর্তার সেবা করতে করবা, একই কথা, মানে এই এই টাইপের তিনি আসলে বোঝাতে চেয়েছেন এখানে, জি। বুঝছো? হুম। আচ্ছা এরপর দেখাই আমি তোমাকে পরের স্ট্যাঞ্জা। এই যে এটা তো খুবই ইজি ছিল, তারপর আবার দেখাচ্ছি। ক্লিয়ার? আমি মনে হয় স্ট্যাঞ্জা গুলো রাখি এটা নাই জানো। সেকেন্ড স্লাইডটা একটু দেখুন, সেকেন্ড স্লাইড। আচ্ছা এই যে এটা। দেখো, সেকেন্ড স্ট্যাঞ্জায় কিন্তু তিনি সব কোশ্চেন ছুড়ে মারছে একদম, বুঝছো? তিনটা যে কোশ্চেন করছে পর 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 কোশ্চেন করে আবার তাচ্ছিল্য সুরে বলছে যে এটা তো আসলে একটা দারিদ্র্যের মানে দেশ, বুঝছো? তাচ্ছিল্য সুরে বলছে এটা, ইট ইজ এ ল্যান্ড অফ পোভার্টি। আচ্ছা আপু, এখানে যে বললো যে and the sun does never shine, এটা দ্বারা বলতে গিয়ে যে বাচ্চাদের মানে সূর্যের হ্যাঁ কথা বলছে, যে তাদের হ্যাঁ সূর্য হ্যাঁ, ওঠে না, তাদের মানে মাঠে ফসল বাচ্চাদের হয় না, জীবনটা অন্ধকার। বাচ্চাদের কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের জীবনটা হচ্ছে এখন ও আচ্ছা। অন্ধকারাচ্ছন্ন, হুম। বুঝছো? মানে আর তাদের, পরবর্তীতে যে বলছে যে 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 দেশে সূর্য ওঠে এরকম এরকম সময়, সেটা হ্যাঁ ইংল্যান্ডের কথা বলছে, তাই না? হ্যাঁ ইংল্যান্ডের কথা বলতেছে যে হুম। ইংল্যান্ডে এত সম্পদ রয়েছে যেখানে এত মানে সূর্য, দেখো ওখানে সূর্য আছে, আলো দেয় এবং সেখানে বৃষ্টিও পড়ে। তো এরকম যে জায়গাগুলো যেখানে সূর্য আছে বৃষ্টি দেয়, সেখানে তো বাচ্চাদের ক্ষুধার্ত থাকার কথা না কখনোই। এমনকি নর পোভার্টি দ্য মাইন্ড অ্যাপল, এমনকি দারিদ্র্য যে কি তাদের মাথায়ও আসার কথা না, এটা আবার সে বলছে, বুঝছো শেষে। হুম, ঠিক আছে। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা পড়বো নার্সেস সং, সেটা ইনোসেন্স এক্সপিরিয়েন্সের সেম নাম, আর হচ্ছে লন্ডন, তিনটা কবিতা একত্রে পড়বো, বুঝছো? কারণ লন্ডনের নাই, মানে ওকে। ইনোসেন্সে কোনো হ্যাঁ, কবিতা লন্ডন নাই। শুধু এক্সপিরিয়েন্সে আছে। হ্যাঁ শুধু লন্ডন শুধু এক্সপিরিয়েন্সে আছে, বুঝছো? হুম। তো ওই তিনটা একত্রে পড়বো অনেক।
তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। রেকর্ডিং স্টপ করলাম।